এক কঠিন সন্ধিক্ষণের মধ্যে ইসরায়েল একদিকে ২১ মাস ধরে গাজায় চলছে যুদ্ধ, চাপে দেশটির অর্থনীতি, জনগণ ক্লান্ত, আবার এর মধ্যেই ভাঙন ধরেছে নেতানিয়াহুর শাসন ভিত্তিতে। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি পাওয়া নিয়ে জোট সরকারের শরিক ধর্মীয় দল ইউনাইটেড তোরা জুডাইজম বা ইউটিজে একে একে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কমিটি ও মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৬ জন আইন প্রণেতার বিদায় নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে বড়সড় ঝাঁকুনি দিয়েছে। ধর্মীয়ভাবে চরম রক্ষণশীল এই দলটির দাবি ছিল স্পষ্ট, ধর্মীয় শিক্ষার্থীদের যেন ভবিষ্যতেও সেনা প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু সেই নিশ্চয়তা দিতে পারেননি নেতানিয়াহু। তাদের ঘনিষ্ঠ দ্বিতীয় আরেক শরিক দল শাসও যদি একই পথে হাঁটে, তাহলে নেতানিয়াহুর জোট সরকার নিশ্চিতভাবেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে পার্লামেন্ট থেকে। তবে এখনও সময় ফুরিয়ে যায়নি। ইউটিজের পদত্যাগ কার্যকর হবে ৪৮ ঘন্টা পর। এই সময়ের মধ্যে সমঝোতার সুযোগ আছে। এর বাইরে জুলাইয়ের শেষে পার্লামেন্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় নেতানিয়াহুর হাতে আরও প্রায় ৩ মাস সময় রয়েছে। তবুও সংকট স্পষ্ট। ইসরায়েলের সর্বোচ্চ আদালত ইতোমধ্যেই বিশেষ শ্রেণীর সেনা প্রশিক্ষণ অব্যাহতির অবসান টেনেছে। সেই নির্দেশনার পর নতুন করে একটি আইন প্রণয়নের চেষ্টা করছে পার্লামেন্ট। তবে সেটিও ইউটিজের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে ধর্ম বনাম রাষ্ট্রের দ্বন্দ্ব আবারও তীব্র হয়ে উঠেছে এখানে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়েও বেশ চাপে আছেন নেতানিয়াহু। এ নিয়ে কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। লক্ষ্য ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তি বাস্তবায়ন হলে হামাসের হাতে আটক থাকা অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। পাশাপাশি গাজায় পাঠানো যাবে জরুরি মানবিক সহায়তা। কিন্তু নেতানিয়াহুর জোটেরই কট্টর ডানপন্থী ২ মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। তবুও মনে হচ্ছে নেতানিয়াহু তাদের ভোট ছাড়াই যুদ্ধবিরতির পথে এগোতে পারেন। তার ঘনিষ্ঠ মিত্র তোপাজলুক বলেছেন, যখনই চুক্তিটি পাকা হবে প্রধানমন্ত্রী সেটি অনুমোদন দিতে পারবেন এবং কার্যকরও করতে পারবেন। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলি জনগণ এখন যুদ্ধক্লান্ত। আর এই প্রেক্ষাপটে যখন নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যেতে চায়, তখন দেশের ভেতরেই দেখা দিয়েছে গভীর ফাটল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ এখন এক অনন্ত দুর্ভোগে পরিণত হয়েছে। হামাসের হামলায় এখন পর্যন্ত ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনি, বাস্তুচ্যুত প্রায় পুরো গাজার মানুষ। এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে উপত্যকাটি এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। একদিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ ক্লান্তি, অন্যদিকে ধর্মীয় গোষ্ঠীর চাপ ও জোট সরকারের টানাপোড়েন। সব মিলিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার ছায়ায় ঢাকা। সংখ্যাগরিষ্ঠতা টিকে থাকলেও সরকার আর আগের মতো শক্তিশালী নয়। প্রশ্ন এখন একটা, নেতানিয়াহুর গদি কি নড়বড়ে হয়ে গেছে, নাকি কৌশলের রাজনীতিতে তিনি আবারও ফিরিয়ে আনবেন নিয়ন্ত্রণ? অনেকটা হঠাৎ করেই মত বদলেছে ইরান। দেশটি নতুন করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির বেশিরভাগ সংবাদ মাধ্যম। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধ ছড়াতে চায় না, তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না, তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সোমবার তিনি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এই মন্তব্য করেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারকে তিনি বলেন, আমরা চাই না এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়াক, তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবো। তুর্কি প্রধানমন্ত্রী জানান তিনি যুদ্ধবিরতির বিষয়ে সন্তুষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত সমাধানের দিকে নিয়ে যাবে। তবে ইরান এবং অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্য দিয়ে সেটা শেষ হওয়া উচিত। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে আলাপকালে নাসিরজাদে মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া যেভাবে আমাদের পাশে থেকেছে আমরা তা গভীরভাবে স্মরণ করি। উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি এবং শুরু থেকেই এই আগ্রাসনের নিন্দা জানিয়েছি। তিনি আরও বলেন, ইরানি জনগণ ও সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি ইসরায়েল তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ তারা যা বলছে তা নিছক কল্পনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনও বিশ্বাস করে যে কূটনৈতিক পথের জানালা খোলা রয়েছে এবং এই পথেই এগিয়ে যেতে দেশটি সর্বোচ্চ রাজনৈতিক সম্পদ ব্যবহার করবে। সোমবার প্রবাসী ইরানিদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি বলেন, আমরা কূটনীতি ও গঠনমূলক পারস্পরিক সহযোগিতার পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। তিনি বলেন, আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া দূর করতে আমরা সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদ ব্যবহার করব। একই সঙ্গে ইরানি জনগণের প্রাকৃতিক অধিকার রক্ষা করব। পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, বরং বিশ্বব্যাপী টেকসই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখাই ছিল দেশটির লক্ষ্য। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানি জনগণ শান্তি চায়, কিন্তু তারা কখনোই আত্মসমর্পণকারী জাতি নয়। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছিলাম তখনই ইসরায়েলি শত্রু আমাদের উপর হামলা চালায়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ বা অপকৌশল হলে দেশটি শক্তিশালী ও কঠোর জবাব দেবে। তিনি বলেন, যদি শত্রু আবারও কোনো ভুল করে তবে আমাদের সাহসী সেনারা এমন জবাব দেবে যা তাদের অনুতপ্ত করবে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি এই সময় অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইরানের সামরিক প্রস্তুতি ও কৌশলগত সক্ষমতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তিনি বলেন, আমাদের সেনারা সর্বদা প্রস্তুত, ট্রিগারে আঙুল রাখা আছে। শত্রুর যে কোনো উস্কানি, ভুল হিসাব বা আগ্রাসনের প্রচেষ্টায় তারা তাৎক্ষণিক জবাব দিতে সক্ষম। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেল ক্ষেত্রে চালানো হয়েছে ভয়াবহ ড্রোন হামলা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে দুহক প্রদেশের তেল ক্ষেত্রে এ হামলা ঘটে, যার ফলে পুরো উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি। হামলার পর তেল ক্ষেত্রে আগুন ধরে যায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে এবং অভিযোগ করেছে এই হামলা ছিল ইচ্ছাকৃতভাবে কুর্দিস্তানের অর্থনীতিকে টার্গেট করার একটি প্রচেষ্টা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে সম্প্রতি একের পর এক ড্রোন হামলা সংঘটিত হয়েছে। মাত্র একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমান ঘাঁটিতে একই ধরনের হামলা চালানো হয়, যেখানে মার্কিন সেনারাও অবস্থান করছিলেন। সে হামলার রেশ কাটার আগেই আরেকটি মার্কিন কোম্পানির তেল স্থাপনায় বিস্ফোরণ ঘটল। এইচকেএন এনার্জির পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণের পরেই সতর্কতা হিসেবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ তেল ক্ষেত্রের কার্যক্রম পুনরায় শুরু হবে না। স্থানীয় সূত্রগুলোর দাবি, এই হামলার দিনে কুর্দিস্তানের অন্যান্য এলাকাতেও অন্তত 3টি বিস্ফোরক বহনকারী ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে কারা এই হামলার পেছনে তা এখনো স্পষ্ট নয়।
বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বিচ্ছিন্ন নিরাপত্তা হুমকি নয়, বরং এটি বড় পরিসরে মধ্যপ্রাচ্যে পশ্চিমা স্বার্থ, বিশেষ করে জ্বালানি ও সামরিক অবকাঠামোর উপর ধারাবাহিক চ্যালেঞ্জের অংশ। কুর্দিস্তানের মতো একটি সংবেদনশীল অঞ্চলে এমন হামলা মার্কিন উপস্থিতি ও জ্বালানি নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই হামলার পেছনে কোনো রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় সমর্থন থেকে থাকে, তাহলে তা গোটা অঞ্চলে নতুন এক সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে। এই মুহূর্তে ইরাক, সিরিয়া ও পারস্য উপসাগর জুড়ে সংঘাতের যে পরোক্ষ যুদ্ধ চলছে, এই হামলা হয়তো তারই প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী অবস্থান নেয় এবং কুর্দিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কোন পথে এগোয়? যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই সিরিয়ায় হামলা শুরু করেছে ইসরায়েল। দ্রুজ জনগোষ্ঠীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদা যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল মাত্র কয়েক ঘন্টা আগেই, আর তার পরপরই আকাশে ছুটে আসে ইসরায়েলি যুদ্ধবিমান। শহর জুড়ে শুরু হয় নতুন ধ্বংসযজ্ঞ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যুদ্ধবিরতি ভেঙে এই ইসরায়েলি হামলায় সিরিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অস্ত্রধারী গোষ্ঠী সরকারি বাহিনীর ওপর নতুন করে হামলা শুরু করেছে। এর পেছনে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর সমর্থন। এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করেছে সিরিয়া। অন্যদিকে স্থানীয় দ্রুজ নেতা শেখ হিকমাত আল হাজরি দাবি করেছেন, যুদ্ধবিরতি প্রথমে ভেঙেছে সিরিয়ান সরকারি বাহিনী। তিনি স্থানীয় যোদ্ধাদের বর্বর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, দ্রুজদের রক্ষা করতে হামলা চালিয়েছে তারা। দ্রুজদের ইসরায়েল মিত্র হিসেবে দেখে। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি বলেন, দ্রুজদের ওপর গণহত্যা চলছে, আমরা চুপ থাকতে পারি না। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়াকে ভয়ানক ভুল বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে বেদুইন গোষ্ঠী ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে সুয়েইদায় উত্তেজনা আরও বেড়েছে। রবিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 30 জনের, আহত হয়েছেন শতাধিক। এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব মাঝে মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষ থামাতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাসরা সুয়েইদা শহরে নিয়োজিত সব ইউনিটকে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন, কিন্তু সেই যুদ্ধবিরতি ভাঙতে সময় লাগেনি। সুয়েইদা হচ্ছে সিরিয়ার 7 লাখ দ্রুজ জনগণের কেন্দ্রস্থল। 10ম শতকে শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত এই সম্প্রদায়ের বেশিরভাগই বাস করে সুয়েইদা প্রদেশে এবং দামেস্কের পার্শ্ববর্তী জারামানা ও আশরাফিয়াত সাহানায়া এলাকায়। 2011 সালের গৃহযুদ্ধের পর থেকেই সিরিয়ায় সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে। 2024 সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর সেই সংকট আরও ঘনীভূত হয়। নতুন সরকার এখনও দেশে পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনতে পারেনি। وموقعها الطبيعي في الداخل والخارج ليكون الإنسان السوري مواطنا فاعلا في بلده। এপ্রিল মাসে সরকারি বাহিনী ও আসাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে শত শত বেসামরিক মানুষ নিহত হয়। সেই রক্তাক্ত ঘটনার পর সুয়েইদার সাম্প্রতিক সংঘর্ষ হচ্ছে সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এই সুযোগেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলি বিমান ও ড্রোন। দামেস্কো থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের চালানো একাধিক হামলাকে তারা দ্রুজ যোদ্ধাদের সহায়তার অংশ হিসেবে উপস্থাপন করছে। 2024 সালের ডিসেম্বর থেকে প্রতিবেশী সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময় গাজা উপত্যকায় চলমান যুদ্ধে নিহত হয়েছে 58,000-এরও বেশি ফিলিস্তিনি।
গাজা, পশ্চিম তীর, লেবানন, ইরান, ইয়েমেনে ইসরায়েল যেন একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সাথে। এই অবস্থায় সুয়েইদা হয়ে উঠেছে একটি নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে আকাশ থেকে নামে যুদ্ধের আগুন। ইরানকে একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রস্তাবে ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্যে নামিয়ে আনতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। В Иране при всей сложности происходящих там внутриполитических জানা гেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট সহ ইরানি নেতাদের কাছে সরাসরি এই প্রস্তাব উত্থাপন করেছে পুতিন। ушли, иранцы нас попросили. এই প্রস্তাবের মাধ্যমে ইরানের পাশে দাঁড়ানোর পরিবর্তে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্যে নামিয়ে আনতে বলায় ধারণা করা হচ্ছে এবার ইরান রাশিয়ার সম্পর্কে ফাটল ধরতে পারে। কারণ যেহেতু দুই দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু তালিকায়, তাই ধারণা করা হয়েছিল ইরানের পাশে থাকবে রাশিয়া, Которую пытаются заставить поверить население западноевропейских стран. প্রস্তাবটি এমন এক সময়ে এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা আবারও চরমে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ হামলায় ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইরানের সকল সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি এই হামলা, তবে ইরানের কোনো সেন্ট্রিফিউজ টিকে আছে কিনা সে ব্যাপারে এখনো কিছু নিশ্চিত জানা যায়নি। رسوندن و به دست رابط آمریکایی رسیده و در اونجا هم মজার ব্যাপার হলো পরমাণু ইস্যুতে রাশিয়া এতদিন ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক পৃষ্ঠপোষক ছিল। আন্তর্জাতিক মঞ্চে সবসময়ই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকারকে সমর্থন করে এসেছে রাশিয়া, কিন্তু সেই অবস্থান পাল্টে গোপনে শূন্য সমৃদ্ধিকরণ চুক্তির পক্ষে অবস্থান নিচ্ছেন পুতিন। Ну, это просто в 10 раз там 3 ইউরোপীয় ও একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে মস্কো ইরানকে কূটনৈতিকভাবে উৎসাহ দিচ্ছে যাতে তারা এই শর্ত মেনে নেয়। পুতিনের এই অবস্থান ইসরায়েল সরকারকে জানিয়ে দিয়েছে রাশিয়া। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত যে পুতিন ইরানিদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ একেবারে বন্ধ করতে বলেছেন। господин Трамп не только политик, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি জোরালোভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসন বারবার ইঙ্গিত দিয়েছে তারা ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি চায়, তবে সেই চুক্তির ভিত্তি হবে ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ না হওয়া। I think they wish they signed it, man. It was a fair deal. ইরানও তার অবস্থান পরিষ্কার করে বলেছে কোনো চুক্তির অধীনেও তারা ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকার ছাড়বে না। ফলে চুক্তি নিয়ে মতপার্থক্য আবারও গভীর হচ্ছে। ایران ممکنه صدمه آمریکا و اگر ورود در این میدان بشه ورود نظامی در این میدان بکنه এই অবস্থায় পুতিনের অবস্থান আরও বিস্ময়কর হয়ে উঠেছে, কারণ ইউক্রেন যুদ্ধে ইরানই ছিল রাশিয়ার নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী। ইরান রাশিয়াকে শত শত ড্রোন ও ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র দিয়েছে, কিন্তু যখন ইরান নিজেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মুখোমুখি হলো তখন কিছু বিবৃতি ছাড়া তেমন কোনো সমর্থনই দেয়নি রাশিয়া। مسئولین دولتی با طرف آمریکایی এই প্রেক্ষাপটে পুতিনের নতুন অবস্থান ইরানকে কিছুটা হতাশ করেছে। এক ইউরোপীয় কর্মকর্তা জানান, পুতিন চেয়েছেন ইরান যেন মার্কিনদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় এবং তাতে সুবিধা পেতে শূন্য সমৃদ্ধিকরণ গ্রহণ করে, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই প্রস্তাব কখনো মানবে না। ملت ایران در مقابل تغییر তবে রাশিয়া স্পষ্ট করেছে যদি কোনো চুক্তি হয় তারা ইরানের সব উচ্চমাত্রার ইউরেনিয়াম তুলে নিতে প্রস্তুত। তারা এমনকি প্রতিশ্রুতি দিয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইরানকে 3.67% মাত্রার ইউরেনিয়াম সরবরাহ করবে তারা, এবং 20% ইউরেনিয়াম দিবে গবেষণা চুল্লি ও চিকিৎসা সংক্রান্ত নিউক্লিয়ার আইসোটোপ তৈরির জন্য। случаев, пожалуй, как соучастников этих боевых действий. এদিকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে নতুন করে আলোচনার শুরুর চেষ্টা চালাচ্ছেন।
প্রথমে উভয় পক্ষের মধ্যে অসলোতে বৈঠকের পরিকল্পনা থাকলেও এখন সে পরিকল্পনা স্থগিত হয়েছে। عدم برخورداری ایران از سلاح هسته‌ای باشه آمادگی داریم. সব মিলিয়ে রাশিয়ার অবস্থান বদলে যাওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই নতুন করে হিসাব নিকাশে যাচ্ছে। সামনে কোনো চুক্তি হলে শূন্য সমৃদ্ধিকরণই হতে পারে সবচেয়ে বিতর্কিত ও গুরুত্বপূর্ণ বিষয়। লন্ডনের আদালতকে ঘিরে উন্মোচিত হয়েছে এক গোপন রহস্য। হাজারো আফগান নাগরিককে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা এতদিন চাপা ছিল তা একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনার মাধ্যমে এবার প্রকাশ্যে এসেছে, যা প্রকাশিত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। 2022 সালের শুরুর দিকে ভুলবশত ফাঁস হয়ে যায় প্রায় 33,000 আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য, যাদের অনেকেই আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের দোভাষী, চালক বা সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তালেবানের কাছে সেই তথ্য পৌঁছে যাওয়ার আশঙ্কায় তাদের জীবন ঝুঁকিতে পড়েছে। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ডেটার অংশ দেখা যায়। তখনই বিষয়টি আঁচ করতে পারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি ভিত্তিতে 2023 সালে আদালতের কাছ থেকে নেওয়া এক সুপার ইনজাংশন আদেশে তথ্য ফাঁস হওয়ার বিষয়টি প্রচার নিষিদ্ধ করার কথা ছিল, কিন্তু 2024 সালের মে মাসে আদালত সে নিষেধাজ্ঞা তুলে নেয়। আর এরপরই সামনে আসে যুক্তরাজ্যের আফগান রেসপন্স রুট নামের এক গোপন পরিকল্পনা। নথি বলছে এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় 16,000 আফগানকে যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছে। আরও অন্তত 20,000 মানুষকে পুনর্বাসন দিতে হতে পারে। এরই মধ্যে 4,500 আফগান ব্রিটেনে আশ্রয় পেয়েছেন বা এই প্রক্রিয়ায় আছেন। এই এক কর্মসূচিতে ব্যয় হয়েছে প্রায় 400 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকা। এ ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অনেক ভুক্তভোগী আফগান, কারণ নাম ঠিকানা ফাঁস হয়ে যাওয়া এই আফগানরা তালেবানের প্রতিশোধের আশঙ্কায় আছেন। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি পার্লামেন্টে বলেন, এই তথ্য কখনোই ফাঁস হওয়ার কথা ছিল না। তিনি জানান, আফগান রেসপন্স রুট এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যুক্তরাজ্যের অন্যান্য আশ্রয় কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 36,000-এর বেশি আফগানকে দেশটিতে স্থান দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, এত গোপনীয়তা কেন? এর কারণ হলো তথ্য ফাঁসের সঙ্গে ব্রিটিশ সরকারের ভুল সবার সামনে এসে পড়ে, যার মাসুল হিসেবে হাজার হাজার মানুষকে জীবন ঝুঁকির মুখে পড়তে হয়েছে। এত বড় কেলেঙ্কারির পর সরকারের চেষ্টা ছিল সেসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করে গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়া, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু সামনে এসেছে। এই ফাঁস হওয়া তালিকায় ছিল নাম, জন্ম তারিখ, ঠিকানা, আত্মীয় স্বজনের সেন্সিটিভ তথ্য সহ নানা তথ্য। এখন তালেবান জানে কারা ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তাদের শাস্তি দেওয়া হতে পারে প্রকাশ্যে বা গোপনে। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পর্যালোচনায় বলা হয়েছে, তালেবানের তরফ থেকে এখনও কোনো সংগঠিত প্রতিশোধের প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ঝুঁকি রয়েই গেছে। বিশেষ করে যাদের নিয়ে আসা সম্ভব হয়নি বা যাদের আবেদন এখনও প্রক্রিয়াধীন, তাদের জন্য এই তথ্য ফাঁস হয়ে উঠেছে জীবনের সবচেয়ে বড় ভয়। এই ঘটনার শুরু হয় 2001 সালের 11 সেপ্টেম্বরের পর থেকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তখন আফগানিস্তানে শুরু হয় তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ, আর আফগান ভূমিতে ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়। দীর্ঘ 2 দশকের যুদ্ধ শেষে 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাজ্যের সেনা প্রত্যাহার করা হয়, কিন্তু ব্রিটেনের হয়ে কাজ করা হাজার হাজার আফগান সেই যুদ্ধের রেশ টেনে নিয়ে যান নিজেদের ঘাড়ে। هذا التصميم رسما ابلاغ برجيل لما خدم
পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, যার মধ্যে 5 জন হিজবুল্লাহ সদস্য এবং 7 জন সিরিয়ান নাগরিক রয়েছেন। বেকা অঞ্চলের গভর্নর বাশির খদর নিশ্চিত করেছেন যে এই হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে সবচেয়ে মারাত্মক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা হিজবুল্লাহর এলিট ইউনিট রাদওয়ান বাহিনীর সামরিক ঘাঁটি এবং অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, এই হামলা হিজবুল্লাহর কাছে স্পষ্ট বার্তা এবং লেবানিজ সরকারের প্রতিও একটি সতর্কতা। গত জুলাই 15 তারিখের হামলার পর হিজবুল্লাহ বা লেবানিজ সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাসেম আগে বলেছেন যে তার সংগঠন ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকা পর্যন্ত নিরস্ত্র হবে না। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুসারে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। সেপ্টেম্বর 2024 সালে অপারেশন নর্দার্ন অ্যারোর সময় রাদওয়ান বাহিনীর কমান্ডারদের নিহত করার পর থেকে এই বিশেষ ইউনিট তার সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। বিশেষজ্ঞরা জানিয়েছে যে হিজবুল্লাহ তার অস্ত্র ভান্ডার পুনর্গঠনের জন্য স্ব-উৎপাদন সক্ষমতা এবং অস্ত্র পাচারের মাধ্যমে কাজ করছে। ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে আইডিএফ দক্ষিণ লেবাননে তার উপস্থিতি বজায় রাখতে পারে। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের 5টি কৌশলগত অবস্থানে সেনা মোতায়েন রেখেছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের 18 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে সেনা প্রত্যাহার করার কথা ছিল, তারা এই সময়সীমা মানেনি। আইডিএফের পরিকল্পনা অনুযায়ী তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করে দলটিকে লিতানি নদীর উত্তরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই কৌশল 2006 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 1701 অনুসরণ করে। জুলাই 7 থেকে 13 তারিখের মধ্যে আইডিএফ লেবানন জুড়ে 20টি স্থানে অপারেশন চালিয়েছে, যার মধ্যে 18টি বিমান হামলা, 7টি স্থল অভিযান এবং 4টি আর্টিলারি হামলা রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান পরিস্থিতি একটি গুরুতর সংকটের দিকে এগিয়ে যেতে পারে, যেখানে ইসরায়েলকে প্রতিহত করতে হিজবুল্লাহ সেনারা তীব্র পদক্ষেপ নেবে।